আজকে যারা তালি দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ বাদ হয়ে গেছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ, ঋতু পরিবর্তন হইতে সময় লাগে না। আজকে যারা বাহাবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আমরা স্বাধীন, আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। ভারতে যে নমো নমো করবেন, নাতে পাই করবেন, ভালো খাতিরের চেষ্টা করবেন, সেই লোকটা হলো এই দেশের শত্রু। বাংলাদেশের জন্য একটা আসলে অপমানেরই সংবাদ, সেটা হলো বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান, উনি ইন্ডিয়াতে গেছিলেন ইউনূস আমল থেকে। তার বিরুদ্ধে নাকি অভিযোগ ছিল বা সে একজন অভিযোগের তালিকাভুক্ত লোক। তাকে ইমিগ্রেশনের সময় দাঁড়িয়ে রেখে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করে অনেক হয়রানি করা হয়েছে। পাসপোর্টের বিষয় সিলটিল মারিয়ে তাকে এয়ারপোর্ট থেকে বহির্গমনের ব্যবস্থা করা হয় নাই। এই অবস্থায় উনি আসলে নিজেকে অপমানিত বোধ করছেন, এটা আমরাও তাই মনে করি। কারণ হলো একটা রাষ্ট্রের উনি প্রতিমন্ত্রী মর্যাদা, তার মানে একজন মন্ত্রী। আমার কথা হলো, যে দেশে আওয়ামী লীগ কিছু বলে না, উল্টে তাদের দেশের বৈধ নাগরিকরে বাংলাদেশে পাচার করে দিচ্ছে, পাঠাই দিচ্ছে, তাদের কিছু বলে না। আওয়ামী বিরোধী যারাই আছে, সরকারি দল বিরোধী দল, এনসিপি, জামাত, বিএনপি যারাই আছে, এরা কেন ইন্ডিয়াতে যায়? লজ্জা শরম নাই এই বিএনপির সরকারের, এই বিএনপির নেতা মন্ত্রী এমপিদের, এই জামাতের নেতাকর্মী এমপিদের, যে এরা ইন্ডিয়াতে যায়, এনসিপির নেতাকর্মীরা কেন ইন্ডিয়াতে যেতে হবে? তো লোককে যারা ওই বেডরুমে নিয়ে শোয়াই রাখে, এই 2টা বছর রাখছে গুন্ডা পান্ডারা ওখানে যে রয়েছে, সেই দেশে কেন আপনারা যান? আপনারা কি তাহলে আদর্শ আজীবনই এদেশের মানুষ ইন্ডিয়া বিরোধী? এদেশের মানুষ জন্মই নাই ইন্ডিয়া বিরোধিতা করে। আমাদের এই পৃথিবীতে 206টা দেশের মধ্যে সবচেয়ে বড় শত্রু হলো আমাদের ইন্ডিয়া। অনেকে বলে ইন্ডিয়া আমাদের বন্ধু, ওরা হলো বেজন্মা। ইন্ডিয়া হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। তারা আমাদেরকে 47 সালে ভাগই হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ওই জাতিটা আমাদের এই জাতিকে ভালো দেখতে পারে না। 71-এর মাঝখানে ওই শত্রুকে বা ভিন্ন জাতিকে ধ্বংস করার জন্য একটু মায়া কান্না দেখাইছিল। ওটা আসলে উপরে উপরে, ভিতরে ভিতরে বা মনে মনে না, ওটা আসলে অন্তরের না। ওই পক্ষ দেখানো, বন্ধু দেখানো, ওটা হলো শত্রু আমাদেরকে আরো শেষ করার জন্য। সেটা করে তারা সাকসেস হয়েছে। এদেশের সবচেয়ে বড় শত্রু হলো ইন্ডিয়া। তাদের ওখানে কেন যায়? আমার কথা যে ইন্ডিয়ার সাথে কোনো যোগাযোগই রাখা যাবে না। সেখানে কেন সরকারের মন্ত্রী এমপিরা ইন্ডিয়াতে যায়? কোন কারণে যাইতে হবে? ইউনূস সরকার দেখাইতেছে না যে ওদের সাথে সম্পর্ক না রাখেও চলা যায়? 1.5 বছর এসে দেখাইছে না? কেন তাদের সাথে আবার নতুন করে সম্পর্ক করতে হবে? এই দেশে মানুষ দেখাইতেছে যে সবচেয়ে বড় শত্রুকে আমি চিনি এবং তাদের সাথে আমি কোনো সম্পর্কই রাখিনি, আমি ভালোভাবেই চলছি। অনেক বলে 3 পাশে ইন্ডিয়া, তাতে কি হয়েছে? যে দেশের মতো জায়গায় মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর আছে, সেই দেশের কোনোদিন প্রতিবেশী লাগে না। সেই দেশের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য চলাফেরা সব এই মংলা আর চট্টগ্রাম দিয়েই সম্ভব। ওই দেশের কোনো প্রতিবেশীর দরকার নেই, প্রতিবেশীর সাথে সম্পর্কের দরকার নেই, আরো ভালো চলা যায়, যেটা রয়ে গেছে। তারা আমাদের সবচেয়ে বড় শত্রু। তাদের দেশ হলো উগ্র হিন্দুত্ববাদী, মৌলবাদী, উগ্র ধর্মীয় দল, তারা জঙ্গি দল হলো ক্ষমতায়। তারা দেখেন না ও দেশে কি করে? 30 কোটি সংখ্যালঘু মানুষকে কি করতেছে? ওই দেশে কেন যেতে হবে? ওই দেশ হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। তাও একদিক থেকে মনে করে ভালো করছে, যাতে শিক্ষা হয় আর না যায় দেশের কেউ। ওই দেশে যা লাগবে না, আমরা যতই হাতে পায়ে ধরি তারা আমাদেরকে ঘৃণাই করবে। কেন আপনি হাতে পায়ে ধরতে জানেন? ভারত কাঁটাতারের বেড়া দিতে চায় না, বাংলাদেশ সরকার দ্রুত সময়ে কাঁটাতারের বেড়া দিয়ে দেবে, যাতে এদেশের একটা পাখিও ওদের আকাশে যাইতে না পারে। দরকার নাই, ওদের সাথে কিসের সম্পর্ক? কেন যাইতে হবে ওদের ওখানে? ওদের ওখানে কেন যান আর যাই অপমান কেন হতে? যারা এখনো সুযোগ পেলে আপনাদের নিশ্চিহ্ন করে ছেড়ে দেবে, তারা ওখানে রয়েছে, তাদেরকে বেডরুমে নিয়ে রাখে এই 2 বছর ধরে, আরো কতকাল রাখবে? আপনাদের ঘৃণা নাই, লজ্জা করে না? এই বিএনপি, জামাত, এনসিপির নেতাকর্মী, মন্ত্রী এমপিদের, প্রধানমন্ত্রীদের সবার ওই দেশের কেন যাব আমরা? না খেয়ে মরে গেলে ও দেশে যাওয়া যাবে না। সেদিন আমার জেলার বড় 2 নেতা নেত্রী, স্বামী স্ত্রী, তারা চলে গেছে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য, মেডিকেল ভিসা নিয়ে। লজ্জা শরম থাকা উচিত যে বিএনপির নেতাকর্মীরা কেন ইন্ডিয়াতে যাবে? এদেশের যদি চিকিৎসা না থাকে, চিকিৎসা না করে যদি মারাও যায় এদেশের কোনো মানুষ, তবু আমি মনে করি এদেশের বিএনপি, জামাত, এনসিপির কোনো মানুষ কোনোদিনও ইন্ডিয়ায় যাইতে পারে না চিকিৎসার জন্য। এদেশের চিকিৎসার ব্যবস্থা অনেক ভালো আছে, সেটাই করতে হবে। যদি নাও থাকে এদেশে চিকিৎসা না নিয়ে যদি মারাও যায় কোনো, আমি মনে করি তার ইন্ডিয়ায় যাওয়া উচিত না চিকিৎসার জন্য। এদেশের সমস্ত ইন্ডিয়ার চিকিৎসা ভিসা বন্ধ করে দিতে হবে, ভ্রমণ ভিসা বন্ধ করে দিতে হবে। এরকম বদমাইশ প্রতিবেশী আমাদের লাগবে না। কেন গেছেন আপনি? কেন গেছেন ডাক্তার জাহেদ সাহেব, তথ্য উপদেষ্টা সাহেব? কোনো দরকার আছে? ওদের সাথে যারা সম্পর্ক রাখতে চায়, আমি মনে করি এরা মস্তিষ্ক বিকৃত মানুষ। আপনারা মস্তিষ্ক বিকৃত, আপনাদের মানসিক চিকিৎসা দরকার। আমরা যদি মরেও যাই তাও ওদের সাথে যাবো না। তাও আমাদের একটা গর্ব থাকবে, আমাদের একটা স্বকীয়তা থাকবে, আমাদের একটা মান সম্মান, ইজ্জত থাকবে, সেটা প্রমাণ হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, এই সরকারকে বলি, এই দেশের সকল জনগণকে বলি, আপনারা একটা মানুষ ইন্ডিয়াতে কোনো চিকিৎসার জন্য যাবেন না, কোনো কাজে যাবেন না, কোনো কিছুর দরকার নেই। ব্যবসা বাণিজ্য অন্যদের সাথে করেন, এটা তো প্রমাণ করে গেছে ইউনূস 1.5 বছরে। তোদের না হলে আমরা চলতে পারি। তোদেরকে বয়কট করে যদি চলা যায়, তাহলে এই বাংলাদেশি জাতি 20 কোটি মানুষ শান্তিতে থাকতে পারবে। আর ওদের সাথে নমো নমো করে যদি কেউ চলতে চায়,
তার পরিণতি আসলে খুব খারাপ হবে। এদেশের মানুষ যখন ভারত বিরোধী হবে, বুঝবেন যে দেশের সে প্রকৃত এই বাংলাদেশ প্রেমিক একজন মানুষ, এই দেশটাকে সে ভালোবাসে, সে দেশপ্রেমিক একজন মানুষ। আর যে ওই ভারতে যে নমো নমো করবেন, নাতে পাই ধরবেন, ভালো খাতিরের চেষ্টা করবেন, বুঝবো যে সেই লোকটা হলো এই দেশের শত্রু। ভারত থেকে অন্য দেশে যান, ওই চীন যান, ওই আমেরিকা যান, ওই ইউরোপে যান, তাও শান্তি পাবেন, কিন্তু ওই দেশটাই যায়েন না। ওই দেশটায় গেলে এইভাবে অপমানই হবেন, আর ওই দেশটাকে শত্রু হিসেবে চিনেন, শত্রু হিসেবে চিনে এদেশের যে আপনি দেশপ্রেমিক সেটা প্রমাণ করেন। তাহলে এদেশের মানুষ আপনাদেরকে ভালোভাবে ভালো জানবে এবং সারা জীবন আপনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এটা চোরের দেশ, কি যে এটা স্বাধীন দেশ। এটা আমি আপনার যত ভাষাই বুঝাই, কিন্তু আপনি বুঝবেন না আমার ব্যথাটা। আমার বউ বলা মানে আমার ছেলে সন্তানের রিজিকটা লয়ে গেছে করা, আমার খুব কষ্ট লাগে। আর ভাই বোন মাইয়াটা আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছি এই চোরের কারণে। 5 আগস্টের স্বাধীনতার মূল্য আমরা এই ভাইলে পাইতেছি। আগে জায়গায় জায়গায় যেরকম আমরা গাড়ি লয়ে গেলে ড্রাইভারের প্রশ্ন করা হইতো, পুলিশ যাত্রীদের প্রশ্ন করা হইতো, কই জায়গাতে আইছেন, কই যাইতেছেন। এখন পুলিশ এতিমের মতো খাড়ায় থাকে, কিন্তু সাধারণ যে জনগণ, গাড়ির ড্রাইভার যে চালায় যাইতেছে, এরা কি ভেলকামি দিব কি দিব না, এর সাথে কিছু আছে কি নাই। আমার অটোটাই গত সোমবার দিন লয়ে গেছে। পুলিশ যদি জায়গায় জায়গায় চেক দিত, জায়গায় জায়গায় জিজ্ঞাসাবাদ হইতো, তাহলে চোররা ধরাইতো। এখন বুক ফুলে স্বাধীন রাষ্ট্র পায় স্বাধীন বেলে চুরি করতেছে। স্বাধীনতার ফল পাইতাছি আমরা এই বেলে 5 বছর চলতে থাকলে এই দেশের গরিব ভাত খায় বাঁচতে পারবো না, না খায় মইরা যাবে এমনি। যেরকম আজকে আমি 1 লাখ টাকা ঋণ হয়ে গেছি, এই কিস্তিতে টাকা লইয়া আমি এই গাড়ি কিনছি, একটা কিস্তি দিতারি নাই বড় ভাই, চোরে গাড়িটা লয়ে গেছে। দেখতে শুনতে এরা পুরো ডিভিনশিলের লোক, মানে পুলিশের লোক, এদের কোনো জিজ্ঞাসাবাদ নাই, কোনো কিচ্ছু নাই। এরা মন স্বাধীন চলতেছে, মন স্বাধীন গরিব মানুষের ভাষা দিতেছে জায়গায় জায়গায়। এরকম আজকে আমি ফাইসা গেছি, কালকে আরো 30 চালা ফাইসা দেবো। স্বাধীনতা থাকলে আজকে আমি এই ঋণের বোঝা আমার ঘাড়ে আজকে পড়তো না। আমি এই ঋণ করছি, কিস্তিতে টাকা উঠাইছি, কি লেগা? আমার সুখের জন্য, আমার ছেলেপের একটু আরামের জন্য, জানি 2টা ডাল ভাত খায়া মাছ তরকারি খায়া বাঁচতে পারি। আজকে কি এখন এই চোর যে গাড়ি নিয়ে গেল, আজকে কি এই কিস্তির যে ফোজা হেডা পামু, না পোলাপানের জন্য 2টা ডাল ভাতের টাকাটা সংগ্রহ করবো? সব সময় ভয় কাজ করে। এই যাও 500-700 মিলাইছি, এই যে বড় ভাই 200 মিলাইছি, যাইতে যাইতে রাতের 12টা বাজে যাবো গা, 500 টাকা জমা, আর নিজের 500-700 টাকা মিলাইতে রাতের 12টা বাজে যাবো গা। ঘরে যাইতে যাইতে রাতের আমার এই যে 1 ঘন্টা গাড়িটা চার্জ দিয়ে যখন রাতের গভীর রাতে আমি ঘরে যাবো, আমার ভিতরে ভয় কাজ করে। এই নিয়ে আমার কেউ ছিনতাইবাজি ধরলো, এই নিয়ে আমার পকেট মারি ধরলো, এই জিনিসটা সব সময় ভাই বড় ভাই ভিতরে ভয় কাজ করে। এটা আমি আপনার যত ভাষাই বুঝাই, কিন্তু আপনি বুঝবেন না আমার ব্যথাটা। আমার বউ বলা মানে আমার ছেলে সন্তানের রিজিকটা লয়ে গেছে করা, আমার খুব কষ্ট লাগে। আমি কি এখন এই কিস্তি আলায় কি সেটা মানবো? কখনোই মানবো না। কিস্তি আলায় কিস্তির টাকা দাও, আর গাড়ি আলার গাড়ি জমা দাও, এই 2টা দিয়া তারপরে নিজের 500 টাকা মিলাইতে বড় ভাই রাতের 12টা 1টা বাজে জায়গা। অনেক সময় মিলে, অনেক সময় মিলে না, কিন্তু ওই 2টা টাকা নাম যতক্ষণ না মিলবো ততক্ষণ এই গাড়ি বন্ধ হইব না, এই গাড়ি চলবো, এইটাই মাইসের টাকাটা দেওয়া যাইতেই হইব। আজকে ভাই বোন মাইয়াটা আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ আমি এখন আর অর্থ জোগাইতে পারি না, আমার পক্ষে সম্ভব না। এ খরচ আমার মেয়ের লেখাপড়াটা বন্ধ হয়ে গেল এই চোরের কারণে। এই স্বাধীন করে আমরা এটি পাইছি আজকে, এটাই ছিল স্বাধীনতা। সেই 5 আগস্টের স্বাধীনতার মূল্য আমরা এই ভাইলে পাইতেছি। আজকে আমি পাইছি, কালকে আরো 30 চালা পাইবো। 1000 টাকা দিমু, তারপরে যায় আমার ভাতের টাকা আসবো। এরপরে দেয় 1500 টাকা কখন মিলামু? টাকা কি গাছের পাতা? চাইলেই মানুষ দিয়ে দেয় না, অনেক পরিশ্রম করতে হয় টাকার জন্য। টাকার অভাবে ঋণী হয়ে মেয়ের লেখাপড়া বন্ধ করে দিয়েছেন। আসলে বাবা হিসেবে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? আমি এটা মাইনে নিতে পারতেছি না। মন চায় অনেক সময় নিজের গায়ে নিজে কেরোসিন জ্বালায়, নিজের আগুন নিজে জ্বালায়, নিজে চলে যায়। কারণ এক সময় এই মেয়ের ভবিষ্যৎ আমি আজকে নষ্ট করে দিলাম, এই চোরের কারণে নষ্ট হয়ে গেল। এটা চোরের দেশ, কি যে এটা স্বাধীন দেশ? স্বাধীন হইলে এরকম হয়? 71-এ মুক্তি স্লোগান ছিল দেশ বাঁচাও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর দেশ, স্বাধীনতার দেশ। এক ডাকে সাড়া দিয়েছিল দেশের 7.5 কোটি মানুষ। একটা ডাক কে দিয়েছিল? সেই শেখ মুজিবুর রহমান। তার ডাকে সাড়া দিছে সারাটা বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অর্ধেকটা জীবনই পার করেছে তার কারাগার জীবনে, বিনিময় শিক্ষা পেয়েছে। বিনিময় পেয়েছে পুরাটা পরিবার সহ ধ্বংস, পুরাটা পরিবার সহ নির্ভয় করে দিয়েছে। আর তারপরে এই শেখ হাসিনা, শেখ রেহানা যদি বাংলার মাটিতে থাকতো তাদেরকেও শেষ করে দিত। বঙ্গবন্ধুর ফ্যামিলি যদি ভালো হতো তাহলে কি দেশ থেকে বিতাড়িত করতো তাকে? এই ভালো দেখেই তো বিরত করছে। যে ভালো করে খারাপ লোকের আরো চায় না। যেরকম ধরেন এই যে ইংলিশ রোড পাড়া, এটার উচ্চত্ব করছে কে? শেখ হাসিনা। নারায়ণগঞ্জ পাড়া উচ্চত্ব করছে কারে দিয়া? এই শেখ হাসিনাই করছে। এটি করছে, এটি ভালো না। তারপরে অল ডালা মাদক বিষয়ে লেগে আসছিল এই আওয়ামী লীগ সরকার, যে মাদক বাংলাদেশে হবে না। সেই মাদককারীরা, সেই মনে করেন ব্যবসায়ীকারীরা, চামড়ার ব্যবসায়ীকারীরা আজকে মূল হোদা মিলে এই 5 আগস্টের ঘটনায় তারা একটি মহল সৃষ্টি করা হয়েছে। আমি মনে করি খালি পাকিস্তানের মহল না, পাকিস্তানের সাথে যুক্ত
হয়ে তারা এই কাজ করতে বাধ্য হয়েছে। কেন? আমরা আবার নতুন করে স্বাধীনতা করবো। অনেক বিল্ডিং এ মহল্লার ভিতরে নাশকতা হইতেছে, মাইয়া গদিয়া প্রতিটা কলেজের ভিতরে যাইবেন সব মাদক পাইবেন, কোনটা মাদক ছাড়া নাই। তারা মাস্টার তো চিনে না, যে মাস্টার দিয়ে আমি পড়তে পড়তে উপরে আসছি কলমের উঁচাতে, এই কলম ভালে আমি অর্থ ব্যবহার করতেছি। ৫ একুশে প্রমাণ দেখাই দিছে। এই যে দেখেন না মাঝে মধ্যে মাস্টাররা ইয়া পড়াশোনা করছে, আমাদেরকে পিটানো হয়েছে। এটি কারা পিটাইছে? আওয়ামী লীগের লোক পিটাইছে, ওই ছাত্ররাই পিটাইছে। ৫ আগস্টের পরে যে ছাত্র, এই ছাত্ররাই মাস্টারে নিখুঁত করে পিটাইছে আওয়ামী লীগের ঘোষক করে। তার কি গায়ে লেখা ছিল আওয়ামী লীগের ঘোষক? কার কি গায়ে লেখা ছিল শেখ মুজিবুরের ঘোষক? তাদেরকে এভাবে করে হয়রানি করে তাদের মেয়ে ছেলেকে মার সামনে মেয়ের রেপ করে মারা হয়েছে। আজকে দেখেন এই দেশে 2 বছরের ভিতরে কয়শো লোক মারা হয়েছে। আপনারা কে এরকম কথা বলার? আওয়ামী লীগকে পুনর্বাসন, আওয়ামী লীগ দেশে আছে, শুধু আওয়ামী লীগের যে কাণ্ডারি তাকে হচ্ছে আপনারা কিছুদিনের জন্য অনুপস্থিত দেখছেন, উনি আবার আসবে হিরোর বেশি। এবং আরেকটা কথা বলতে চাই, আপনারা যেটা বলছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কিছু নেই। দালাই লামার মতো মানুষ, উনি যদি 80-90 বছরে কোনো দেশে মন্ত্রিত্ব করতে পারেন, উনি কি দোষ করেছেন? আপনারা কেন ওনাকে বাদ দিয়ে চিন্তা করছেন? ও আসলে আপনাদের ভয়টা ওখানে, উনি যে দেশে নারী নক্ষত্র জানে। আপনি একটা কথা চিন্তা করবেন, একটা ঘর, আমার যদি একটা ঘর থাকে, সেই ঘরের জানালা কোথায়, ঘরের সুইচ কোথায়, সবকিছু কিন্তু আমি জানি, কারণ এই ঘরটাতে আমি বসবাস করেছি। তাহলে উনি ছাড়া কিভাবে এই বাংলাদেশের সমস্ত কিছু পরিকল্পনাকারী উনি পরিকল্পনা করে, এবং উনি খুব ভালো জ্ঞান রাখেন এবং উনি খুব ভালো এডুকেটর। আপনি দেখবেন আওয়ামী লীগের হচ্ছে আগে একটা অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে লেটস টক উইথ শেখ হাসিনা। হ্যাঁ, সেই অনুষ্ঠানে আপনি দেখেছেন উনি জবাবদিহিতার জায়গা প্রত্যেক জায়গায় রেখেছেন, কারণ উনি দিতে পারবেন বলে উনি কৈফিয়তের জায়গা রেখেছেন। সেখানে আপনার যত ইউথ পিপল আছে সবাই যেত ওনার কাছে বিভিন্ন রকম কোশ্চেন করতে, এবং প্রত্যেকটা কোশ্চেনের উত্তর উনি খুব সুন্দর করে দিয়েছেন। এরকম করে কয়টা মন্ত্রী দিয়েছেন আপনাদের কাছে আমার কোশ্চেন? আপনারা কয়টা মন্ত্রী ভাবে জনসম্মুখে এবং এই ইউথ পিপলের কাছে এভাবে কৈফিয়ত দেওয়ার রেখেছেন? এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনারা তো জনসভায় যাবেন না ভয়তে, আপনারা তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাদ পেয়ে গেছে। কি রে কি? জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি হচ্ছে তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন, যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আমি, আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায় রে নরধম নরপশু, এবং কি বলে ওটাকে, বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন, এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং হচ্ছে জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7ই মার্চ নিয়ে, সেখানে 20 কের ভিতর 18 কে লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500 কে হচ্ছে আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে নাকি তাতে পরিবর্তন? কে গুনায় ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? 6 দফারে রাষ্ট্রদ্রোহিতার সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69 গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুৎসর ওঠাইছিল, গুনায় ধরছে। 70 নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা, কেউ গুনায় ধরছিল? কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশে উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নেয়, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতায় বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতায় বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26শে মার্চ ঘোষণা হয়ে গেল আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7ই মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই
ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7ই মার্চে তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান শরৎদি উদ্যানে নারী পুরুষ যুবক যুবতী কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে, আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে একটা অবিসাংবাদিত নেতা। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ 200 বছরের পরাধীনতা, গোলামি, উপনিবেশী এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 1958 সালের প্রাদেশিক নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66 এর 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 এর সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 6 দফার সাথে 70 রিলেটেড, 70-এর সাথে 71 রিলেটেড। এবং 71-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্যাথহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায় রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে উঠেন। তাইলে যে বিরোধিতা করলো বঙ্গবন্ধুর সে সত্য কথা বললো, আর আপনার তখন জন্ম হয় নাই, আপনি বললেন জয় পাকিস্তান। কি একটা অবস্থা, মানে চাপাইয়ে দেওয়ার একটা প্রতিযোগিতা। আর কদিন তো পারবো যে গোলাম আজম জাতির পিতা, গোলাম আজম জাতির পিতা, যিনি বাংলাদেশের রাজাকার কমান্ডারের প্রধান কমান্ডার ছিল, তারে বানাইবে জাতির পিতা। আমরা সব বুঝি, আমরা বাঙালি জাতি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা পান্তা ভাত খেতে অভ্যস্ত, আমরা রৌদ্রের সেই রৌদ্রদাহ তাপ সহ্য করতে অভ্যস্ত, আমরা সেই বর্ষার সেই নিদারুণ বৃষ্টি সহ্য করতে আমরা অভ্যস্ত, আমরা পদ্মা মেঘনা যমুনার তীরে বসে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে অভ্যস্ত, আমরা কপটতাকে, আমরা অধর্মের গ্লানিকে, আমরা অসত্যকে রুখে দিতে আমরা অভ্যস্ত, আমরা বাঙালির শান, বাঙালির মান রক্ষায় অভ্যস্ত। যদি কোনো কতিপয় শ্রেণী, যদি কোনো স্বার্থান্বেষী মহল মনে করে 7ই মার্চের দরকার নাই, যা দরকার নাই, অসুবিধা কি না, যা লাগবে না, তোমরা যেভাবে 7ই মার্চকে উপস্থাপন করবো ও 7ই মার্চ আমার লাগবে না। বঙ্গবন্ধু বলছে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বঙ্গবন্ধু বলছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বলেছে আমি যদি নাও থাকি, হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বঙ্গবন্ধু বলে গিয়েছে ওদেরকে ভাতে মারবো, ওদেরকে পানিতে মারবো, আর যদি আমার ভাইয়ের উপর হত্যা করা হয় তাহলে এর পরিণাম ভালো হবে না। বঙ্গবন্ধু বলেছে সৈন্যবাহিনী সুন্দর ব্যারাকে, সৈন্যবাহিনী সুন্দর রাজপথে না, কারণ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চা মানুষ করবে। আপনি সৈন্যবাহিনীকে মাঠে নামিয়ে আপনি মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের পলিটিক্যাল রাইট, মানুষের সিভিল রাইট, মানুষের ফান্ডামেন্টাল রাইটকে আপনি নস্যাৎ করবেন, তা তো হবে না। এটা বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে কিভাবে সংগ্রাম করতে হয়। মানুষ সংগ্রাম করেছে, এটাই যথার্থ। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল বাংলার মানুষ খুশিতে, ভয় পায় দেয় নাই। কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে তিনি জালেমদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, পারলে দেখুক একটা লোক যে সে কথা বলেছে।
কেন পারে না? তখন কত নেতা ছিল বাংলাদেশে, কেন তখন তারা ওই পাকিস্তানের বিরুদ্ধে তারা কথা বলে নাই? 7ই মার্চের সেই রেসকোর্স ময়দানে তখন পাকিস্তান হামলা করার জন্য পরিকল্পনা করেছিল। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনার তো জনসভায় যাবেন না ভয়তে, আপনার তো প্রস্রাব করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাদ পেয়ে গেছে। কি রে, কি একটা অবস্থা, হায় রে হায়। আপনারা কি চাচ্ছেন? আপনারা একা থাকবেন, আমরা মরে যাই? তাহলে বিষ দেন, ওয়াসার পানিতে বিষ দেন, আমরা খেয়ে সবাই মরে যাই। তাহলে তো মুক্তিযুদ্ধ কাছে পারবেন আপনারা অমীমাংসিত বলতে। সেই 71 থেকে আপনাদের মানে কার্য পরিচালনা হচ্ছে, এখন পর্যন্ত আপনারা সে এক কথাই বলে যাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। মুক্তিযুদ্ধ বলতে কিছু না হলে এই দেশের যে ভৌগোলিক সীমারেখা কিভাবে এভাবে মানে সুরক্ষিত আছে? আপনি আমার এই কথার উত্তর দেন। চাইলে বঙ্গবন্ধু ধ্বংস হবে না। যার যে আপনার রাজনীতির ইতিহাস 24 বছর 12 বার কারাবরণ করেছে, আপনি করেছেন, আমি করেছি, আমার বাবা করেছে, উপদেষ্টারা কেউ করেছে, সুধী মহাজন করেছে, কেউ করেছে, আপনি বলেন। তাহলে তিনি বঙ্গবন্ধু না কে বঙ্গবন্ধু? চাইলে বানচাল করা যাবে, তার ভূমিকা আছে, থাকবে, এবং আমরা রক্ত দিয়ে সেটাকে লালন করি, এবং আমরা এখনো জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের গর্ব।